আসসালামু আলাইকুম। দেখো, থার্ড অনলাইন এক্সামের পর আজকে সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদের থার্ড অনলাইন এক্সামের উত্তরপত্র নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাস আমি মাটি দূষণ দিয়ে শুরু করব। দেখো, প্রথমত মাটি দূষণ কি, এর আগের ক্লাসে আমি একটুখানি আলোচনা করেছিলাম। আজকে আবার মাটি দূষণ, যেহেতু আজকে মাটি দূষণ সম্পর্কে জানবো, তাই মাটি দূষণ দিয়ে শুরু করব। দেখো, আজকে আমরা জানবো মাটি দূষণ। তোমাদের বলেছিলাম যে মাটি দূষণ থেকে প্রধানত মাটি দূষণ কি, মাটি দূষণের কারণ, মাটি দূষণের ফলাফল এবং মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায়। এই যে আমাদের দূষণের চ্যাপ্টারগুলো থাকে, এর প্রধান বিষয় হচ্ছে কিভাবে সেই দূষণটা হচ্ছে, কি কারণে হচ্ছে, এর ফলে কি কি ক্ষতি হচ্ছে এবং এই দূষণটা যাতে না হয় তার জন্য কি কি উপায় অবলম্বন করা যেতে পারে, সেইটাই এই চ্যাপ্টার মূল আলোচ্য বিষয়। তাহলে আমরা প্রথমত মাটি দূষণ কি জানবো। দেখো, মাটি দূষণ কি, মাটিতে বিভিন্ন অবিশ্লেষিত পদার্থের উপস্থিতির কারণে মাটি তার উর্বরতা ও গুণগত মান হ্রাস করে। মাটিতে কি বিভিন্ন অবিশ্লেষিত বা এখানে অবিয়োজিতও তোমরা বলতে পারো। অবিশ্লেষিত বলতে যেটা বিশ্লেষণ হয় না, যেটা ভাঙে না, বা অবিয়োজিত যেটা বিয়োজিত হয় না। কেমন? ধরো প্লাস্টিক। এখন দেখবে সরকার থেকে প্লাস্টিকের ব্যবহার কমানো হচ্ছে। কেন? যে প্লাস্টিক মাটিতে মিশলে সেই প্লাস্টিক মাটির সাথে মেশে না, সে ওরকম অবস্থাতেই থাকে, ফলে মাটি দূষিত হয়। তেমন প্লাস্টিকের বোতল কি ব্যবহার করা হচ্ছে? কাগজের ব্যবহার করা হচ্ছে, যা মাটিতে মিশে যায়। পাটের ব্যাগ ব্যবহার করা হচ্ছে, যা মাটিতে মিশে যায়। ফলে এরকম অবিশ্লেষিত পদার্থ যখন মাটিতে মেশে, মাটি তার উর্বর যে ক্ষমতা বা মাটি যার ফলে ফসল ফলায়, সেই উর্বর শক্তি হ্রাস পায় এবং মাটির যে গুণগত মান সেটাও হ্রাস পায়। একই মাটি দূষণ বলে। এই মাটি দূষণের ফলে কি হয়? মাটি তার স্বাভাবিক উর্বরতা শক্তি হারিয়ে ফেলে এবং যা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়। তাহলে মাটি দূষণ কাকে বলে আমরা বলতে পারি সহজ করে, মাটিতে বিভিন্ন অবিশ্লেষিত বা অবিয়োজিত পদার্থের উপস্থিতির কারণে মাটি যখন তার উর্বরতা এবং গুণগত মান হ্রাস করে, তখন তাকে মাটি দূষণ বলে। তাহলে আমরা মাটি দূষণ কি আমরা জানতে পারলাম। এই মাটি দূষণের ফলে প্রধানত কি হয়? মাটি তার উর্বরতা শক্তি হারিয়ে ফেলে এবং এই মাটি দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের উপরও প্রচন্ড প্রভাব ফেলে। দেখো, তাহলে মাটি দূষণ কি আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখো মাটি দূষণের কারণ। এই মাটি দূষণের কারণ কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। তাহলে কেমন লিখবো আমরা? এনে পয়েন্ট করি, মাটি দূষণের কারণ। মাটি দূষণের কারণ। মাটি দূষণের কারণ। দেখো, মাটি দূষণের কারণকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। যেখানে লিখবো মাটি দূষণের কারণকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, এ নম্বর দিয়ে দিলাম, প্রাকৃতিক কারণ। আর বিতে থাকবে কৃত্রিম কারণ, প্রাকৃতিক কারণ। দেখো, প্রাকৃতিক কারণের ভেতরেও আবার কারণ থাকবে। প্রাকৃতিক কারণের 1 নম্বর দিচ্ছি। প্রাকৃতিক কারণের ভেতর 1 নম্বর মাটি ক্ষয় থেকে মাটি দূষণ। থেকে মাটি ক্ষয় থেকে মাটি দূষণ। মাটি ক্ষয় থেকে কিরকম দূষণ হয়? বৃষ্টিপাত, যেমন বৃষ্টিপাত, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ। আমরা কি জানি? বৃষ্টিপাতের ফলে মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় ধুয়ে চলে যায়, ফলে মাটি দূষণ হতে পারে। নদীর ফলে কোনো জায়গায় নদী গেলে মৃত্তিকা ক্ষয় হয়। তাহলে মাটি ক্ষয় থেকে, দেখো এগুলো প্রধানত যে উৎসগুলো আমি বলছি, বৃষ্টিপাত, তারপরে নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ। হিমবাহ বলতে বরফের নদীকে হিমবাহ বলে। নদীটা যদি বরফের হয় অ্যাকচুয়ালি তাকে বলা হচ্ছে হিমবাহ। তেমন বায়ুপ্রবাহের ফলে কি হয়? মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে চলে যায়।
সমুদ্র তরঙ্গ ইত্যাদি দ্বারা মাটি ক্ষয় থেকে মাটি দূষণ হচ্ছে। এই তাহলে মাটি ক্ষয় থেকে মাটি দূষণ প্রধানত মাটি ক্ষয় হওয়ার ফলে মাটি দূষিত হচ্ছে। তাহলে 1 নম্বর কারণ আমাদের প্রাকৃতিক কারণ সবাই আমরা আশা করি বুঝতে পেরেছি। দেখো 2 নম্বর করছি। 2 নম্বরে লবণ সঞ্চয় থেকে দূষণ। লবণ সঞ্চয় থেকে দূষণ। লবণ সঞ্চয় থেকে দূষণ। 2 নম্বর হচ্ছে লবণ সঞ্চয় থেকে দূষণ। লবণ সঞ্চয় ফলে কিভাবে হচ্ছে, দেখো জোয়ারের সময় নদী ও সমুদ্রের নোনা জল, জোয়ারের সময় নদী ও সমুদ্রের নোনা জল উপকূলবর্তী অঞ্চলে প্লাবিত হয়ে মাটিকে দূষণ করে। কি হয় আমরা জানি লবণাক্ত জল কৃষিকাজের পক্ষে অনুপযুক্ত, তাই এই লবণাক্ত জল জোয়ার যখন দেখা যায় তখন জোয়ারের জলে কি হয় এই উপকূলবর্তী অঞ্চল ঢেকে ফেলে, ফলে এই জল যখন এই মাটিতে এসে পড়ে তখন সেই মাটি দূষিত হয়ে পড়ে। একবারে সহজ, দেখবে পয়েন্টগুলো মনে থাকলে তোমরা নিজেরাই লিখতে পারবে, 1 লাইন করে লিখলেই হবে। আর 3 নম্বর অগ্ন্যুৎপাতের ফলে দূষণ। 3 নম্বর অগ্ন্যুৎপাতের ফলে দূষণ। অগ্ন্যুৎপাতের ফলে দূষণ। অগ্ন্যুৎপাতের ফলে দূষণ আমরা কি জানি, অগ্ন্যুৎপাতের ফলে অগ্ন্যুৎপাতের সময় বিভিন্ন প্রকার লাভা, ছাই, ভস্ম ইত্যাদি, লাভার সাথে কি থাকে ছাই, ভস্ম ইত্যাদি, এগুলো মাটিতে মিশ্রিত হয়ে মাটিকে দূষণ করে। তাহলে আমরা প্রাকৃতিক কারণ প্রধানত 3টে প্রাকৃতিক কারণ পেলাম। প্রাকৃতিক কারণ এটাকে তোমরা ভেঙে করতে পারো, মাটি ক্ষয় থেকে মাটি দূষণ, এটা নদী আলাদা করতে পারো, বায়ু প্রবাহ আলাদা করতে পারো, বৃষ্টিপাত করতে পারো, বৃষ্টিপাত থেকে মাটি দূষণ করতে পারো, নদী থেকে মাটি দূষণ, তারপরে বায়ু প্রবাহ থেকে মাটি দূষণ, এগুলোকে তোমরা পয়েন্ট আরো বাড়াতে পারো। আমি প্রধান বলে দিলাম কি কি পয়েন্ট তাহলে হলো, মাটি ক্ষয় থেকে মাটি দূষণ, মাটি ক্ষয় পাওয়ার ফলে মানে বৃষ্টিপাতের ফলে কি হয় মৃত্তিকা ক্ষয় পায়, তার ফলে দূষিত হয়, নদী বয়ে যাওয়ার ফলে মৃত্তিকা ক্ষয় পায়, এরকম বায়ু প্রবাহের ফলে মৃত্তিকা ক্ষয় পায় ইত্যাদি থেকে মাটি দূষণ হচ্ছে। লবণ সঞ্চয়ের ফলে, লবণ কি করে সঞ্চয় হচ্ছে, জোয়ার ভাটার ফলে উপকূলবর্তী অঞ্চল জোয়ারের জলে ঢেকে ফলে সেই জমিটা লবণাক্ত হয়ে পড়ে, ফলে মাটি দূষিত হয়। অগ্ন্যুৎপাতের ফলে দূষণ, অগ্ন্যুৎপাতের সময় লাভা বের হয়, এই লাভার সঙ্গে ছাই, ভস্ম ইত্যাদি বিভিন্ন রকমের দূষিত পদার্থ মাটিকে ঢেকে ফলে মাটি দূষিত হতে পারে। তাহলে প্রাকৃতিক কারণ আমরা মোটামুটি এই 3টে লিখতে পারি প্রাকৃতিক। আবার এইটাকে তোমরা ভেঙে আরো পয়েন্টস বাড়াতেও পারো। তাহলে প্রাকৃতিক হলো। এবার বিদ্যাকে করব কৃত্রিম কারণ বা মনুষ্য সৃষ্ট কারণ, মানুষের দ্বারা হচ্ছে কৃত্রিম কারণ বা মনুষ্য সৃষ্ট কারণ বা অপ্রাকৃতিক কারণ লিখতে পারো তোমরা। এই প্রাকৃতিকের জায়গায় এটা অপ্রাকৃতিকও লিখে দিতে পারো। অপ্রাকৃতিক কারণ, একটা হলো প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে অপ্রাকৃতিক কারণ। অপ্রাকৃতিক কারণে প্রথম পয়েন্ট আমরা শিল্পজাত বর্জ্য পদার্থ দিতে পারি। 1 নম্বর পয়েন্ট দিচ্ছি শিল্পজাত বর্জ্য পদার্থ, কারণ এখন শিল্পের সব থেকে বেশি বিকাশ ঘটছে, তার বজ্রও বেশি হচ্ছে। শিল্পজাত বজ্র পদার্থ, শিল্পজাত বজ্র পদার্থ। দেখো কি হয়, শিল্পের সঙ্গে বিভিন্ন প্রকার ধাতু শিল্পের বজ্র পদার্থ, কাগজ শিল্পে চামড়া, রং, প্লাস্টিক, তেল শোধন ইত্যাদি বিভিন্ন প্রকার শিল্পে কি হয় দূষিত পদার্থ মাটিতে মিশে যায় এবং মাটিকে দূষিত করে। এছাড়াও এখনো অনেক রকম শিল্প তোমরা দিতে পারো, সিমেন্ট শিল্প, কয়লা শিল্প, খনিজ উত্তোলন শিল্প ইত্যাদি। তাহলে আমরা কি কি বলতে পারি যে প্রধানত বিভিন্ন প্রকার শিল্প যেমন কাগজ শিল্প, চামড়া শিল্প, প্লাস্টিক শিল্প, তেল শোধন শিল্প, কয়লা শিল্প ইত্যাদি শিল্পের ফলে যে শিল্পেতে উৎপন্ন বজ্র পদার্থ ইত্যাদি মাটিতে মিশে গিয়ে মাটিকে দূষিত করে। তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা আশা করি সবাই বুঝতে পারলাম। 2 নম্বর দেখো, 2 নম্বর সার ও কীটনাশকের ব্যবহার করতে পারি।
সার ও কীটনাশকের ব্যবহার। পয়েন্টস গুলো তোমরা দরকার হয় লিখে নেবে। সার ও কীটনাশকের ব্যবহার। সার ও কীটনাশকের ব্যবহার কি হয়, জমিতে এখন প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে এবং ফসল বেশি উৎপাদনের জন্য রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। তার সাথে সাথে কীটপতঙ্গ মারার জন্য বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করা হচ্ছে। ফসল বেশি উৎপাদনের জন্য রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে এবং বিভিন্ন রকম পোকামাকড়ের মৃত্যুর জন্য বিভিন্ন কীটনাশক ব্যবহার করা হচ্ছে, যা মাটিতে উপস্থিত। দেখবে মাটিতে কিছু ব্যাকটেরিয়া থাকে যা মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে। যেমন আমরা জানি কেঁচো হচ্ছে কৃষকের বন্ধু। এই ধরনের যে বিভিন্ন প্রাণী বা ব্যাকটেরিয়া থাকছে, কীটনাশক ব্যবহারের ফলে সেই প্রাণীগুলো মারা যাচ্ছে, ফলে মাটির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে আস্তে আস্তে। তাহলে আমাদের বোঝা গেল বিভিন্ন প্রকার রাসায়নিক সার যা মাটির উর্বরতা শক্তিকে কমিয়ে দেয়, এবং এই কীটনাশক বিভিন্ন প্রকার কীটনাশক কি করে, মাটিতে উপস্থিত বিভিন্ন অণুজীব যেগুলো মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে সেগুলো মারা যাওয়ার ফলে মাটির উর্বরা শক্তি হ্রাস পাচ্ছে। 2 নম্বর। 3 নম্বর, একটা 3 নম্বর আমরা করতে পারি গৃহস্থলী আবর্জনা নিক্ষেপ। গৃহস্থলী আবর্জনা নিক্ষেপ। গৃহস্থলী আবর্জনা নিক্ষেপ। গৃহস্থলী আবর্জনা নিক্ষেপ মানে ফেলা। গৃহস্থলীর আবর্জনা নিক্ষেপ, এটা এখন হস্যি হয়ে গেছে, গৃহস্থলী হস্যি দেবে, দীর্ঘি দিলেও ভুল হবে না। গৃহস্থলীর আবর্জনা নিক্ষেপ কি হচ্ছে, আমরা জানি বাড়িতে ব্যবহার বিভিন্ন, যেমন কাঁচা তরকারি, ফলের খোসা, তাছাড়া বাড়িতে ব্যবহার বিভিন্ন প্লাস্টিক, পলিথিন ইত্যাদি কি করি আমরা মাটিতে ফেলে দিই। এর ফলে সেগুলো মাটিকে দূষিত করে দিচ্ছে। বিভিন্ন আমাদের ব্যবহারের ফলে পচা জিনিস, তাছাড়া প্লাস্টিক, পলিথিন ইত্যাদি কি করছি আমরা মাটিতে ফেলে দিচ্ছি। এই গৃহস্থলীর যে সমস্ত ব্যবহার্য জিনিস, তার ফলে মাটি দূষিত হচ্ছে। তাহলে 3 নম্বর আমরা দিলাম গৃহস্থলীর আবর্জনা নিক্ষেপ। 4 নম্বর দেখো চিকিৎসা কেন্দ্রের বর্জ্য। 4 নম্বর চিকিৎসা কেন্দ্রের বর্জ্য দিই। 4 নম্বর দিই চিকিৎসা কেন্দ্রের বর্জ্য। 4 নম্বর দিলাম চিকিৎসা কেন্দ্রের। বিশেষ করে প্রাকৃতিক যে কারণ আছে তার থেকে কিন্তু অপ্রাকৃতিক কারণ সবসময় বেশি হবে। প্রাকৃতিক কারণে যে সব ভাবে দূষিত হয় তার থেকে অপ্রাকৃতিক কারণগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। চিকিৎসা ক্ষেত্রে কি ব্যবহার হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার্য বিভিন্ন তুলো, যেমন ব্যবহার্য তুলো হয়, সূচ হয়, সিরিঞ্জ হয়, এবং নানা রকম ঔষধপত্র যেগুলো ধরো ডেট ওভার হয়ে যাচ্ছে, বা সেরকম কিছু ঔষধপত্র বা ওষুধের ফাইলগুলো আমরা মাটিতে ফেলে দিই, যার ফলে মাটি দূষিত হচ্ছে। তাহলে কি কি কারণে হতে পারে, বিভিন্ন প্রকার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন রক্তমাখা তুলো হতে পারে, ব্যবহৃত সিরিঞ্জ হতে পারে, এবং বিভিন্ন প্রকার ওষুধের ফয়েল বা বোতল ইত্যাদি মাটিতে ফেলার ফলে মাটিকে দূষিত করছে। তাহলে 4 নম্বর আমরা চিকিৎসা কেন্দ্রের বর্জ্য দিলাম। 4 নম্বর চিকিৎসা কেন্দ্রের বর্জ্য। 5 নম্বর দেখো দিচ্ছি তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি। এদিকটাই লিখছি। 5 নম্বর তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি। 5 নম্বর দিচ্ছি তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি। তেজস্ক্রিয় পদার্থ বলতে বিভিন্ন পরমাণু কেন্দ্রে, পরমাণু পরীক্ষাগারে কি ব্যবহৃত হয়, পরমাণু পরীক্ষাগারে ভাসমান বিভিন্ন রেডিয়াম, বেরিয়াম ইত্যাদি দূষিত পদার্থ কি করছে, বাতাসে মিশছে, এবং সেই বাতাসে মিশা জল কি হয়, বৃষ্টির জলের সাথে মাটিতে যে পতিত হচ্ছে, তার ফলেও কিন্তু মাটি দূষিত হচ্ছে।
যখন বাতাস দূষিত হবে আর সেই বাতাসের সাথে থাকা জলীয় বাষ্প গিয়ে বৃষ্টিপাত ঘটাবে, তার ফলে কিন্তু মাটিও দূষিত হবে, সেই মাটিতে যখন সেই বৃষ্টিপাত হবে। তারপরে এখনকার সব থেকে যেটা বেশি আলোচ্য, সব সময় ব্যবহার করা হচ্ছে পলিথিনের ব্যবহার। এটা একটা আলাদা করে পয়েন্ট করলাম, এমনি গৃহস্থলীতে বলেছি, আবার পলিথিন এর ব্যবহার 6 নম্বর করলাম, পলিথিনের ব্যবহার 6 নম্বর। এখন আমাদের সব থেকে সুবিধায় এবং মজবুত জিনিস দেখো, পলিথিনের আমরা ব্যবহার প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছি, কিন্তু পলিথিন আমরা জানি একটা অবিয়োজিত বা অবিশ্লেষিত পদার্থ, যা মাটিতে মেশে না, ফলে মাটিকে দূষণ ঘটাচ্ছে। এরকম পলিথিন জাতীয় বিভিন্ন রকম দ্রব্য যা পচনশীল নয়, এই দ্রব্যের ব্যবহার এর ফলেও কিন্তু মাটি দূষিত হচ্ছে। আর লাস্ট একটা দিয়ে দিই 7 নম্বর। 7 নম্বর এই দেখো এখানে দিচ্ছি অম্ল বৃষ্টি। অম্ল বৃষ্টি মানে অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি লিখি, একই ব্যাপার। অ্যাসিড বৃষ্টি কি? বিভিন্ন প্রকার গ্যাস, যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া ইত্যাদি ইত্যাদি কি হয় কি, এখানে হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি বাতাসে মিশে, বাতাসের সঙ্গে কি হয়, এই গ্যাসগুলো মিশে অ্যাসিড তৈরি করে, এবং এই অ্যাসিড যখন বৃষ্টির জলের সঙ্গে পতিত হয়, তার ফলেও কিন্তু মাটি দূষিত হচ্ছে। এর ফলে মাটির অম্লতা বৃদ্ধি পায়। যেমন মাটির স্বাভাবিক অম্লতা 5.6 এর কম হতে হবে, তখন এর পরিমাণ বেড়ে যাবে, তার ফলেও মাটি কিন্তু দূষিত হচ্ছে। তাহলে মাটি দূষণের আমরা কারণ পেলাম, প্রাকৃতিক কারণ এবং অপ্রাকৃতিক কারণ। তাহলে এরকম এলে তোমাদের লিখতে হবে, এর দাগের হচ্ছে প্রাকৃতিক কারণ এবং বি এর দাগের হচ্ছে অপ্রাকৃতিক কারণ। প্রথমত মাটি দূষণের কারণকে দুটো ভাগে ভাগ করবে, এর দাগের হচ্ছে প্রাকৃতিক কারণ, বি দাগের হচ্ছে অপ্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে 3টে আমি বলেছি, মাটি ক্ষয় থেকে মাটি দূষণ 1 নম্বর, 2 নম্বর বলেছিলাম লবণ সঞ্চয় থেকে মাটি দূষণ, এবং 3 নম্বর বলেছিলাম অগ্নুৎপাতের ফলে মাটি দূষণ। এই ছিল প্রাকৃতিক কারণ। আর অপ্রাকৃতিক কারণে দেখো অনেক হবে, তার মধ্যে আমি 6টা-7টা তুলে ধরেছি। একটা দিয়েছি শিল্পজাত বর্জ্য পদার্থ থেকে দূষণ, 2 নম্বর সার ও কীটনাশকের ব্যবহার, 3 নম্বর দিয়েছি গৃহস্থলীর আবর্জনা নিক্ষেপ, 4 নম্বর দিয়েছি চিকিৎসা কেন্দ্রের বর্জ্য, 5 নম্বর দিয়েছি তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি, 6 নম্বর পলিথিনের ব্যবহার, 7 নম্বর অ্যাসিড বৃষ্টি। প্রাকৃতিক কারণ আলাদাভাবে আসতে পারে, যে মাটি দূষণের প্রাকৃতিক কারণগুলি লেখো। আবার যদি আসতেও পারে যে মাটি দূষণের অপ্রাকৃতিক কারণগুলি লেখো, কিংবা এরকম আসতে পারে মাটি দূষণের কারণ। যদি মাটি দূষণের কারণ আসে কিন্তু তখন প্রাকৃতিক অপ্রাকৃতিক দুভাবেই লিখতে হবে। তবে তোমাদের এইটা মাথায় ঢুকে গেছে, অপ্রাকৃতিক কারণটা অনেক বড়, তাই 5 নম্বরের যদি মাটি দূষণের অপ্রাকৃতিক কারণ আসে লিখতে পারবো, কিন্তু প্রাকৃতিক কারণ এলে হয়তো লিখতে পারবো না 5 নম্বরে। তাই জন্য আমি আরেকটু বলে দিচ্ছি, দেখো মাটি দূষণের যদি প্রাকৃতিক কারণ আসে তাহলে কিরকম লিখবে, এটাকে এরকম ভাগ করবে। প্রথম পয়েন্ট করবে মাটি ক্ষয় থেকে মাটি দূষণ, মাটি ক্ষয় থেকে মাটি দূষণ বলে তার একটা পয়েন্ট করবে, এখানে আমি বলে দিচ্ছি। দেখো এখানে প্রাকৃতিক কারণ বলে একটা পয়েন্টস করে আমি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। দেখো যদি বাই চান্স এইটাও 5 নম্বর চলে আসে, মাটি দূষণের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো বলে 5, তখন তো একটু বড় লিখতে হবে। দেখো প্রাকৃতিক কারণ 1 নম্বর দিলে মাটি ক্ষয় থেকে মাটি দূষণ, মাটি ক্ষয় থেকে মাটি দূষণ। এর ভেতরে আবার পয়েন্ট করবে উৎস, এর ভেতরে পয়েন্ট করবে উৎস। উৎস বলে কি কি করতে পারো, বৃষ্টিপাত, এখানে লিখবে উৎস বলে বৃষ্টিপাত, নদী, বায়ু প্রবাহ, হিমবাহ ইত্যাদি, এটা উৎস বলে লিখতে পারো। প্রক্রিয়া, কি প্রক্রিয়ায় লিখবে, পয়েন্ট করবে প্রক্রিয়া বলে পয়েন্ট করবে। প্রক্রিয়ায় লিখবে যে এই গতিশীল, এগুলো সবই তো গতিশীল প্রক্রিয়া। বৃষ্টিপাত দেখবে বয়ে চলে, নদী বয়ে চলে, বায়ু প্রবাহ বয়ে চলে, তাহলে এই গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি দ্বারা মাটির উপরের স্তর ক্রমাগত ক্ষয় পাচ্ছে। কিভাবে হচ্ছে প্রক্রিয়া, মানে এই গতিশীল
প্রক্রিয়া দ্বারা মাটির উপরের স্তর ক্রমাগত ক্ষয় পাচ্ছে। আর একটা পয়েন্ট করবে প্রভাব, প্রভাবে কি লিখবে? এর প্রভাবে মাটির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে, এর প্রভাবে মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। তাহলে মাটি ক্ষয় থেকে মাটি দূষণের কি কি বলে দিলাম। পয়েন্টস করবে উৎস, প্রক্রিয়া, প্রভাব, এরকম প্রতিকার করবে উৎস, প্রক্রিয়া, প্রভাব। মাটি ক্ষয় থেকে মাটি দূষণ। পরে দেখো আমি লবণ সঞ্চয় থেকে মাটি দূষণও বলে দিচ্ছি। লবণ সঞ্চয় থেকে মাটি দূষণের উৎস কি করবে? নদী ও সমুদ্র এই ধরনের দূষণের উৎস, নদী ও সমুদ্র এই ধরনের দূষণের উৎস। প্রক্রিয়া কি? জোয়ারের সময় নদী ও সমুদ্রের নোনা জল উপকূলবর্তী অঞ্চলকে প্লাবিত করে বা ঢেকে ফেলে, এর ফলে মাটি দূষিত হয়, প্রক্রিয়া। আর প্রভাব কি হবে? এর প্রভাবে কৃষিযোগ্য জমি কৃষির অযোগ্য হয়ে পড়ে, এর প্রভাবে কৃষিযোগ্য জমি কৃষির অযোগ্য হয়ে পড়ে। তেমন অগ্নুৎপাতের ফলে দূষণ করবে, এর উৎস করবে বিভিন্ন প্রকার আগ্নেয়গিরির ফাটল থেকে লাভা, ছাই ইত্যাদি নির্গমন। প্রক্রিয়া ভূয়ালনের ফলে সৃষ্ট কি করবে? ভূয়ালনের ফলে সৃষ্ট ফাটল বা আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে, এটা লিখতে পারো, ভূয়ালনের ফলে সৃষ্ট আগ্নেয়গিরি বা ফাটলের জ্বালামুখ দিয়ে ছাই, রাসায়নিক পদার্থ বেরিয়ে মাটিকে দূষিত করে। আর এর প্রভাবে লাভা, ছাই ইত্যাদিতে ঢাকা পড়ে, যার প্রভাবে দীর্ঘদিন ভাবে মাটি দূষিত হয়ে পড়ে। তাহলে এই ছিল আজকে আমাদের মাটি দূষণের কারণ। এর পরের দিন মাটি দূষণের ফলাফল এবং নিয়ন্ত্রণের উপায় আলোচনা করব।